দর্শক আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ঘিরে নানা আনুষ্ঠানিকতা, রায়ের বাজার গণকবর ও রংপুরে শ্রদ্ধা নিবেদন। আবু সাঈদের আত্মত্যাগী মোড় ঘুরিয়েছিল গণঅভ্যুত্থানের। ফেসিবাদকে হটাতে পেরেছি, ফেসিবাদী শাসনকে হটাতে পেরেছি, কাঠামোগত জায়গায় পরিবর্তন নিয়ে আসতে পারি নাই। এটা এখনো পর্যন্ত আমাদের ব্যর্থতার জায়গা। এটা জানতাম যে লাস্ট আর্জেন্টিনা কামব্যাক করবে, সো উই আর সো হ্যাপি। মেসিরা কখনো হারায় না, মেসিরা রাইভালদের মাঝে বারবার এভাবে ফিরে আসে। স্পেনকে হারায় আমরা বিশ্বকাপ জিতবো। শেখ হাসিনা ফিরতে চান দেশে, সরকারও চায় ফেরাতে। সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনানুগ বিষয়টি দেখবে ভারত। বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বনায়নে এবছর 11 লাখ গাছের চারা রোপণ করবে সেনাবাহিনী। 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশে বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে বাংলাদেশকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে নিশ্চিতের তাগিদ ফরাসি রাষ্ট্রদূতের। ঢাকার উন্নয়ন অংশীদার হতে চায় প্যারিস। ব্যাংকিং খাতের খেলাপি কমাতে নানা উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। 1% ডাউন পেমেন্ট দিলেই মিলবে ঋণ, পুনঃতফসিলের সুযোগ। ইরানের শহর বন্দর দ্বীপে মার্কিন হামলা অব্যাহত। এখন পর্যন্ত নিহত 35, যে কোনো মূল্যে ভূখণ্ড রক্ষার ঘোষণা শীর্ষ নেতাদের। این قبل از اینکه آمریکا بتونه بر ما تسلط پیدا کنه ما خودمون ممکنه بر خودمون مشکل ایجاد کنیم. দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। জুলাই গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে। আর জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। ভোরে রায়ের বাজার গণকবরে জুলাই শহীদ দিবসে স্মরণে শহীদদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সব কথা জানিয়েছেন তিনি। বলেছেন 16 জুলাই শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সবার অংশগ্রহণে জুলাই সফল হয়েছে, দূর হয়েছে ফ্যাসিবাদ। মন্ত্রী প্রতিশ্রুতি দেন দেশের সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে সরকার। একটি নির্বাচিত সরকার হিসেবে, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে যাত্রা শুরু করেছেন। ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়, এই 16 জুলাইয়ের চেতনায় আমরা এগিয়ে যাব। জুলাই শহীদ দিবসে রায়ের বাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করল ছাত্র শিবির। সকালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলামের সাদ্দামের নেতৃত্বে ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সংগঠনটির সভাপতি। জুলাই হত্যাযজ্ঞের সাথে জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তিনি। সরকারের কাছে অতি দ্রুত বিচার নিষ্পত্তি এবং সাজা কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি। বিশেষ করে কারাগারে থাকা আসামিদের রায় ঘোষণা ও বাস্তবায়ন চান শিবির সভাপতি। বলেন জুলাই শহীদ দিবস স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করবে শিবির। যারা গ্রেপ্তার রয়েছে তাদের এখনো পর্যন্ত রায় আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। অর্থাৎ যারা নাই, পালিয়ে চলে গিয়েছে, এমন কিছু স্পেসিফিক রায়গুলো শুধুমাত্র সরকার দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ যাদের রায়গুলো কার্যত কার্যকর করা সম্ভব না, এগুলো জাতির সামনে একটা প্রতারণার সামিল, প্রতারণা করা হচ্ছে।
সরকারি ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। সকালে রংপুর নগরীর ৩৬ জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জুলাই চেতনার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ করা হবে। বিরোধী দল জুলাই সনদ নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিরোধীদের সাথেই নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পরে শহীদ আবু সাইদ চত্বরে প্রস্তাবিত মনুমেন্টের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান মন্ত্রী। অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায়ও। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এদিকে সকালে কক্সবাজারে পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বলেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের জন্য ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষায় রয়েছে জনগণ। তিনি আরও বলেন, দেশ যতদিন থাকবে জুলাইয়ের মুক্তির প্রেরণা বারবার ফিরে আসবে। যারা জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল, যারা নির্দেশদাতা ছিল, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই। বাংলাদেশের সাম্প্রতিক অর্জন গণতান্ত্রিক ব্যবস্থা, ভোটাধিকার ও বাকস্বাধীনতা। এই অর্জনের নেপথ্যের নায়ক ১৪০০-র বেশি জুলাই শহীদ, যাদের আত্মত্যাগে ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করতে এবার আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। তাদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং লক্ষ্য বাস্তবায়নে সরকারের আন্তরিকতা দরকার বলে মনে করেন আন্দোলনকারীরা। দর্শক, দেখুন আমারই করা একটি প্রতিবেদন। গুলি খাইছে একটা আমাকে হয় একটা একটাই আছে বাকি দিদা। আমি বিধবা, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন? চব্বিশ মাস পর ২৪শে জুলাই, সেই জুলাই যা ক্যালেন্ডারের হিসাব বদলে দিয়ে চলেছিল ৩৬ দিন। সেই জুলাই যা আবারও দেখিয়েছে কাকে বলে মরণপণ। মাস জুড়ে শহীদ হয় কারো ভাই, বোন, কারো সন্তান কিংবা বন্ধু। সন্তান হারা, ভাই হারা, বোন হারা প্রিয়জনের আহাজারিতেই আছে কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য? আমি বিধবা, আমার কি বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন? গুলি করে লাভ নামানো লাগছে কিন্তু গুলি করলে মর একটা আমার তো হয় একটা একটাই যায় স্যার বাকি দিদা। নৃশংস সেই হত্যাযজ্ঞ দেখেছে পুরো বিশ্ব। জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১৪০০-র বেশি। সেই রেড মনসুন এখন জুলাই গণঅভ্যুত্থান। ২৪ মাস পরে আবারও ফিরল জুলাই। দেশে এখন নির্বাচিত সরকার, পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। কিন্তু কি কাজ করছে জীবন বাজি রাখা তরুণদের মনে? জুলাই যেন কখনো হারিয়ে না যায় সেদিক থেকে সরকারের লক্ষ্য রাখতে হবে। জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে নিশ্চিত করবেন। জুলাই আহত হয়েছে তাদের পরিবারের যেন খোঁজ খবর নেয়, তাদের পাশে থাকতে পারে সরকার, তাদের যেন সহযোগিতা করে। তাদের যে উদ্দীপনা, এটা যেন আমরা আরও ধরে থাকতে পারি। সম্মানটা যেন একদম সারা বাংলাদেশে যতদিন আমরা আছি যেন সমুন্নত থাকে। সামনে থেকে যারা আন্দোলন এগিয়ে নিয়েছিলেন তাদের ভাবনাতেই বা কি কাজ করছে? আত্মত্যাগীর সহপাঠী চাওয়া পূরণে কি করছেন তারা? রাষ্ট্র কাঠামোয় যে আমরা পরিবর্তন চেয়েছিলাম, কাঠামোগত জায়গায় পরিবর্তন আসে নাই। আমরা ফেসিবাদকে হটাতে পেরেছি, ফেসিবাদী শাসনকে হটাতে পেরেছি, কাঠামোগত জায়গায় পরিবর্তন নিয়ে আসতে পারি নাই। এটা এখনো পর্যন্ত আমাদের ব্যর্থতার জায়গা। অধিকার ভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠার যে একটা পরিবর্তনের যে একটা লড়াই, সেটা তো অবশ্যই অধরা থেকে গেছে। এখনো আমাদের জায়গা থেকে অন্তত চেষ্টা করছি যাতে করে সেই লড়াইটা আমরা অব্যাহত রাখতে পারি। জুলাই ফিরিয়ে দিয়েছে জনগণের ভোটের অধিকার। রাজনৈতিক কারণে ক্রসফায়ার বা গুমের আতঙ্ক নেই। স্বাধীন দেশে মত প্রকাশের প্রবল আত্মবিশ্বাস। সবই সম্ভব হয়েছে শত শত প্রাণের বিনিময়ে।
গণতন্ত্র এবং জবাবদিহিতার ছাপ রেখে দেশটাকে পরিচালনা করা বর্তমান সরকারে যারা আছেন তাদের সবথেকে বড় প্রায়োরিটি হওয়া প্রয়োজন। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়ন এটা খুব জরুরি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে। জুলাই যোদ্ধাদের বিশ্বাসী উচ্চারণ ক্ষমতার কৌশল বা লোভে হারিয়ে যাবে না শহীদদের আত্মত্যাগ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আবারও বিশ্বকাপের ফাইনালে সাদা নীলের আর্জেন্টিনা রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন। মেসি মার্টিনেজদের বিজয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা ভক্ত সমর্থকরা। রাজধানীর বিভিন্ন স্থানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজারো ফুটবল প্রেমী। খেলা শেষে রাজধানী পরিণত হয় উৎসবের নগরীতে। মাঝরাত, তবে ঘুম নয়, চোখ ছিল মাঠের লড়াইয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে বড় পর্দার সামনে জড়ো হন অসংখ্য ফুটবল ভক্ত। যে যেখানে জায়গা পেয়েছেন সেখান থেকেই হয়েছেন ম্যাচের প্রতিটি মুহূর্তের সাক্ষী। খেলাকে ঘিরে ছিল উৎসবের আমেজ। নীল সাদা আর্জেন্টিনার জার্সি, পতাকা আর ভুজেলা বিক্রিতে ছিল বাড়তি ব্যস্ততা। প্রিয় দলের জার্সি গায়ে আর হাতে পতাকা নিয়ে খেলা উপভোগ করেন সমর্থকেরা। ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেসিদের প্রত্যাবর্তনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। তাদের ভাষায়, চ্যাম্পিয়নরাই কঠিন মুহূর্তে নিজেদের সেরাটা দেখাতে জানে। শুরু থেকে লাস্ট অবধি অনেক দুর্দান্ত ছিল। যখনই হচ্ছে ইংল্যান্ড একটা গোল দিছে তখন তো কলিজাটা পুরো সিঁড়ি গেছিল। এটা জানতাম যে লাস্টে আর্জেন্টিনা কামব্যাক করবে, সো উই আর সো হ্যাপি। ইংল্যান্ড লিড নেওয়ার পরও আমরা পরবর্তীতে 2টা গোল দিয়ে জিতে নিয়েছি আমাদের ম্যাচ। শেষ বাঁশি বাজতেই শুরু হয় উদযাপন। প্রিয় দলের জয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ইতিহাসে সর্বসেরা ম্যাচ হয়েছে আজকে, আনবিলিভেবল। কিছু সময় যাওয়ার পর আমরা যখন গোল খেয়ে গেলাম, তারপরে একটু ডিপ্রেশনে ছিলাম। কিছুক্ষণ পরে আমরা আমাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি, কেন আমাদের লিও মেসি আছে। আমরা প্রথম আশাবাদী করেছিলাম যে আর্জেন্টিনা গোল দিবে, যেহেতু দেয় নাই, সেকেন্ড গোলটা দিয়েছে, খুব ভালো লাগছে। ফাইনালের অপেক্ষা এখন আর্জেন্টিনা সমর্থকদের। শিরোপার লড়াইয়ে প্রিয় দল আরেকটি সাফল্য এনে দেবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমরা 2026 সালে 19 জুলাই আমরা আবারও শুনতে পারবো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। মেসিরা কখনো হারায় না, মেসিরা রাইভালদের মাঝে বারবার এভাবে ফিরে আসে। মেসি 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 গোল 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 গোল। আর্জেন্টিনার জন্য জাস্ট 13 মিনিট 15 মিনিট এনাফ। স্পেনকে হারাই আমরা বিশ্বকাপ জিতবো। উচ্ছ্বাস, আনন্দ আর বিজয়ের আবহ নিয়েই ঘরে ফেরেন আর্জেন্টিনা সমর্থকেরা। অন্যদিকে ইংল্যান্ডের হারে হতাশা নিয়েই বিদায় নিতে হয় আর্জেন্টিনার বিপক্ষ সমর্থকদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এবার জানাচ্ছি অন্যান্য প্রসঙ্গ। শেখ হাসিনা দেশে ফিরে আসতে চান, সরকারও তাকে ফিরিয়ে আনতে চায়। স্বদেশে প্রত্যাবর্তনের কথা বারবারই বলছেন, কিন্তু আমরা আইনানুগ ফেরত চাই। সেটা কিভাবে হবে তা ভারত সরকার দেখবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না সরকার, জানিয়েছেন তিনি। বলেছেন, ট্রাইব্যুনালের বিচারে যে রায় আসবে সে হিসেবেই আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষামন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন, ফলে বিষয়টি নিয়ে নতুন করে কিছু বলার নেই। তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সময়ে যারা আন্দোলন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিল তাদের একাংশ এখনও অতি উৎসাহী। পরিচয় গোপন রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা, তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। সরকারও তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। একই সাথে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। ভারতে আছে 3 জন, আর আবুধাবি মানে ইউএইতে আছে 1 জন, 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে কিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন যেটা ইউএর সাথে করা হয়েছে, তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাবো।
ক্যান্টনমেন্ট সহ দেশের যেসব স্থানে সেনা অবস্থান রয়েছে সেসব স্থানেও বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় একটি গাছ রোপণ করে বৃক্ষরোপণ অভিযান 2026-এর উদ্বোধন করে একথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন, বনায়ন বৃদ্ধিতে প্রতি বছরের মতো এবারও সেনাবাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেবল গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে গাছকে বড় করা ও দায়িত্বও সেনাবাহিনী নেয়। আরও বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সেনাবাহিনী সবসময় কাজ করে যাবে। তার এই লক্ষ্যে রোপণ করা হবে 11 লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছ। এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ছিল বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। সমস্ত জায়গাগুলোতে যেখানে সেনাবাহিনী আছে, সেনানিবাসগুলোতে বৃক্ষে পরিপূর্ণ থাকে। তো আপনারা শুনলেন 11,35,36,000 বৃক্ষ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে, জলসিঁড়িতে আমরা রোপণ করব। এটা একটা অত্যন্ত মহৎ কাজ। এটা আমাদের পরিবেশ বান্ধব। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে বাংলাদেশকে ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের তাগিদ দিয়েছে ফ্রান্স। দেশটির রাষ্ট্রদূত জিন ম্যাকার শেরে শার্লেট বলেছেন, কোনোভাবেই ঢাকাকে বুলিং করতে বা ভয় দেখাতে চায় না প্যারিস, বরং থাকতে চায় বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়েই। শার্লেট বলেন, বাংলাদেশ এখন ইউরোপমুখী হোক, সেটাই তাদের চাওয়া। 30 এপ্রিল 2026 যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বাংলাদেশ বিমান, যার মূল্য 45,408 কোটি টাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের 3 দিন আগে দেশটির সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নির্বাচিত সরকারকে দায়িত্ব নেয়ার 3 মাসের মাথায় কিনতে হয় এসব বোয়িং। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ফ্রান্সের কোম্পানি এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার আলাপ আলোচনা এগোয় অনেকটা। শেষ পর্যন্ত তা না হওয়ায় হতাশা আছে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের। ফরাসি রাষ্ট্রদূত বললেন, বাণিজ্যে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠার কথা। আমরা কোনোভাবেই বুলিং বা ভয় দেখাতে চাই না, অংশীদার হিসেবে মূল্যায়িত হতে চাই। সেজন্য ব্যবসা বাণিজ্যের ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। আমরা চাই বাংলাদেশ এখন ইউরোপমুখী হোক। গত নির্বাচনে 200 সদস্যের পর্যবেক্ষক টিম পাঠিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। এটাই সবচেয়ে বড় মিশন ছিল উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হওয়ায় বাংলাদেশ নিয়ে তার দেশের বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলেও জানান ইউরোপের এই প্রভাবশালী দূত। নির্বাচনের পর বাংলাদেশে গণতন্ত্র, শান্তি ও বহুত্ববাদ ফিরে এসেছে। এই অবস্থায় এখানে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমাদের অনেক কোম্পানি। তাদের আকৃষ্ট করতে হবে বাংলাদেশকেই। বিডা বেশ কিছু ভালো উদ্যোগ নিয়েছে, যাতে আমরা সন্তুষ্ট। রাষ্ট্রদূত জানান, ঢাকা প্যারিস সম্পর্ক আরও গভীর করতে কাজ করবেন তিনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় চট্টগ্রাম পার্বত্য জেলা ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রায় সব ইউনিয়ন থেকে পানি নেমে গেছে, তবে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে ক্ষয়ক্ষতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। এছাড়া চরতি, আর্মি লাইন্স, কাঞ্চনা, নলুয়া উপজেলার প্রায় সব ইউনিয়নের আঞ্চলিক সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। একই চিত্র পাশের উপজেলা বাঁশখালীতেও পানি নেমে গেলেও বাড়িঘর, ফসলি জমি ও সড়কে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বান্দরবানেরও বেশিরভাগ নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁশখালী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কক্সবাজারেও নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে, তবে এখনও পানি নামেনি ফসলি জমি থেকে। রাঙামাটির বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও নিচু এলাকা এখনও জলাবদ্ধ অবস্থায় রয়েছে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। ব্যাংকিং খাতের খেলাপি কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। টাকা আদায়ে ছাড় দেওয়া হচ্ছে খেলাপিদের। বিশেষ সুবিধার আওতায় মাত্র 1% ডাউন পেমেন্টে ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। সবশেষ যুক্ত হয়েছে এককালীন ঋণ পরিশোধ করে দায় মুক্তি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তবে ইচ্ছাকৃত খেলাপিরা এর আওতায় আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে তাদের।
ব্যাংকিং খাতে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ খেলাপি ঋণ। বিতরণ করা ঋণের 1/3 খেলাপি। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় 6 লাখ কোটি। পুনঃতফসিল আর অবলোপন হিসাবে নিলে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ দাঁড়ায় 6 লাখ কোটির উপরে। এর বড় অংশই আদায় অযোগ্য। বছরের পর বছর ঋণের টাকা আটকে থাকায় এর প্রভাব পড়েছে পুরো ব্যাংক ব্যবস্থার উপর। মূলধন ঘাটতিতে পড়েছে অনেকে। ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক। এই খেলাপি ঋণ কমিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ সুবিধায় পুনঃতফসিলের পর এবার মূল টাকা এককালীন পরিশোধে দায়মুক্তি পাবেন গ্রাহকরা। এতে সুদ মাপের ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অত্যন্ত ভালো একটা উদ্যোগ হয়েছে। দীর্ঘদিন আমরা এটা বলে আসছিলাম, ইন্টারেস্টগুলি সব মাফ করে দিয়ে এককালীন টাকাটা দিয়ে যদি কেউ চলে যেতে চায় তাকে সেই যাইতে দেওয়া উচিত। আর পাশাপাশি যাচাই বাছাই করে যাতে কোনো রকমের ব্যাংক লুটেরা যারা বিশাল বিশাল টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে তারা যেন এই সুযোগটা নিতে না পারে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকাররাও। বলেন এতে লাভবান হবে দুই পক্ষই। তবে যারা ইচ্ছাকৃত খেলাপি এবং ব্যাংকের টাকা নিয়ে অপব্যবহার অথবা পাচার করেছেন তারা এ উদ্যোগে অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। I should say is a win-win situation যে তারা যেরকম একটা মাপ পাচ্ছে সেরকমভাবে ব্যাংকগুলো তো if we get back the money then we can recycle it and can earn more at a timing a question say you know the time value of money so that is the one way just এটাকে করার জন্য সেই কারণের জন্য বাংলাদেশ ব্যাংক আগের যে এক্সিট পলিসি ছিল সেখান থেকে আরেকটু ফ্লেক্সিবল হয়ে আবার এক্সিট সার্কুলারটা নিয়ে এসছে to make it more convenient. যারা ঐচ্ছিক ঋণ খেলাপি টাকা নিয়ে দেশ থেকে চলে গেছে তারা এই ধরেন ঋণ খেলাপি কমানোর যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলোতে তারা পার্টিসিপেট করবে এটা চিন্তা করার তেমন কোনো কারণ নাই। তাদের ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, লিগ্যাল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম এনফোর্স করতে হবে। ব্যাংকিং খাতে সংকটের মূলে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। তাই খেলাপি ঋণের টেকসই সমাধানে ব্যবস্থাপনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এজন্য সরকারের সদিচ্ছা জরুরি বলেও মনে করেন ব্যাংকার ও বিশ্লেষকরা। আজকের অবস্থা আসলো বিকজ অফ দ্য ইন্টারফারেন্স। কিছু হয়তো হয়েছে যা প্রসেসিং এর ফল্ট থাকতে পারে, কিন্তু মেজর চাংটা তো আজকের এই যে সিচুয়েশন এই যে অ্যাট দ্য ভার্জ অফ দ্য কলাপসের ইয়েতে চলে আসলো বিকজ অফ দ্য ডাইরেক্ট ইন্টারফারেন্স। সেই ডাইরেক্ট ইন্টারফারেন্স যাতে ভবিষ্যতে আর কেউ না করতে পারে, আই থিঙ্ক উই শুড এস্টাবলিশ দিস সর্ট অফ রুল। ঐচ্ছিক এবং ব্যবসায়িক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে যাতে না বাড়ে সেটাই হলো আমার টেকসই সমাধান এনপিএল এর। সেখানে ঐচ্ছিকটা আসলে মূলত ক্রিয়েট হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। সুতরাং রাজনৈতিক রেজলিউশন লাগবে, স্ট্রং পলিটিক্যাল ইন্টেন্ট অ্যান্ড সিগন্যাল লাগবে যে কোনোভাবেই ঐচ্ছিক খেলাপি ঋণকে আর এনকারেজ করা হবে না বা তার জন্য প্রেশার ক্রিয়েট করা হবে না। খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি সহ। আরেকদিকে আমার আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আরও ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। অস্থিতিশীল পুরো মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার শিকার। রাজধানী তেহরান সহ কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে ইরানও। যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো যুক্তরাষ্ট্রের নতুন হামলায় এ পর্যন্ত ৩৫ বেসামরিকের মৃত্যু হয়েছে। টানা যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি সংঘাত ছড়িয়ে পড়েছে নতুন নতুন এলাকায়। ইরান জুড়ে অভিযান আরও জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে ধারাবাহিক হামলা। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও শাহবাহার বন্দরে। রাজধানী তেহরান লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। কেশম দ্বীপে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিল্প কারখানা। শাহবাহারে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে একটি নৌ পর্যবেক্ষণ টাওয়ার। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে ক্যান্সার হাসপাতালের কাছেও আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। খোররামবাদ, খোন্দা, হামাদান ও সেমনানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলার পরিধি বাড়িয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। টার্গেট করেছে জর্ডান, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটি। ইরানের ইরবিল লক্ষ্য করেও ছুড়েছে 5টি ড্রোন। এর একটি মার্কিন কনসুলেটের কাছে এবং 2টি মার্কিন ঘাঁটির কাছে ভূপাতিত হয়। ইরবিল বিমানবন্দর ও হিরিবি এয়ারবেজের কাছে ভূপাতিত হয়েছে আরও 2টি ড্রোন।
জর্ডানে আক্রান্ত হয়েছে আজরাক বিমান ঘাঁটি। দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে ইরানিদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমরা ইরানের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করব। আমাদের প্রথম পদক্ষেপ হলো অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা। তাই সমাজে বিভাজন ও মতভেদ সৃষ্টি করতে পারে এমন যে কোনো বার্তা বা বক্তব্য আমাদের এড়িয়ে চলতে হবে, আর এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইরানকে দ্রুত সমঝোতার পথে ফিরতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা যা করছি তা তাদের ভালো লাগছে না। তারা মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে। আমি কোনো সময়সীমা দিতে চাই না। তারা জানে কি করতে হবে। দেখা যাক শেষ পর্যন্ত সমঝোতা হয় নাকি তাদের চূড়ান্ত পরিণতি দেখতে হয়। সমঝোতা চুক্তির প্রতি সম্মান দেখানোর আর কোনো কারণ নেই দাবি ইরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি।